আওয়ামী লীগের সময়ের অনেক প্রকল্পের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন। তদন্ত কমিটি গঠন, প্রতিশ্রুতি বিবেচনায় উন্নয়ন প্রকল্পনায় জোর সরকারের। ব্যাংকিং খাতে খেলাপি ঋণ 5,44,831 কোটি টাকা। 20 শীর্ষ খেলাপির তালিকা তুলে ধরে সংসদকে জানালেন অর্থমন্ত্রী। জ্বালানি তেলের পাম্পের লাইন বাড়ছেই, ভোগান্তির পাশাপাশি ক্ষোভে ফুঁসছে মানুষ। সংকট মোকাবেলায় ভারতের সহায়তা চাইল বাংলাদেশ। সংখ্যাগরিষ্ঠতার অহমিকায় ফ্যাসিবাদের পদধ্বনি দেখছে জামায়াত। বিচার বিভাগ দুর্নীতি ও গুম বিষয়ে পেছনে হাঁটছে সরকার, মন্তব্য টিআইবির। স্থানীয় পর্যায়ে হামের নমুনা পরীক্ষার নেই ব্যবস্থা, অনুমানের ভিত্তিতে চিকিৎসায় উদ্বেগ। 30 উপজেলায় দ্বিতীয় দিনের মতো দেয়া হলো টিকা। এবং এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী 12,000-এর বেশি পদ শূন্য। প্রথমবারের মতো পরীক্ষার মাধ্যমে নিয়োগের উদ্যোগ। এবারে জানাবো খবরের বিস্তারিত, সাথে আছি তানিয়া হারুন। বিগত সরকার, বিশেষ করে আওয়ামী লীগের সময়ে নেয়া উন্নয়ন প্রকল্পের অনেকগুলোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ওঠায়। এ নিয়ে তদন্ত কমিটি গঠন করেছে সরকার। ভবিষ্যতে জনগণের প্রয়োজন ও বর্তমান সরকারের প্রতিশ্রুতিকে বিবেচনায় নিয়ে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা নেওয়া হবে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী। বিএনপি সরকারের প্রথম একনেক সভা শেষে এসব কথা বলেন তিনি। সভায় যাচাই বাছাই শেষে 483 কোটি টাকা ব্যয়ে 5 প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নতুন সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভা হয়। সভায় আলোচনা টেবিলে প্রায় 12,000 কোটি টাকা ব্যয়ের 19টি প্রকল্প থাকলেও শেষ পর্যন্ত আলোচনা হয় 7টি প্রকল্প নিয়ে। সভা শেষে এ নিয়ে গণমাধ্যমে কথা বলেন অর্থমন্ত্রী। জানান, রাজনৈতিক বিবেচনায় প্রকল্প নেয়া, বারবার সময় বাড়িয়ে খরচ বাড়ানোর মতো নানা অসঙ্গতি সহ বিগত সরকারের নেয়া বিভিন্ন প্রকল্পের অনেকগুলো যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রায় সব প্রকল্পগুলো তো আগের তৈরি করা প্রকল্পগুলো। আমরা পর্যালোচনা করতে গিয়ে যা দেখলাম, অনেকগুলো প্রকল্প অনেকগুলো সমস্যা আছে। তো এগুলো এত বেশি বিশ্লেষণ করতে হচ্ছে যে প্রকল্পগুলো বিভিন্ন কারণে বিভিন্ন উদ্দেশ্যে করা হয়েছে। তবে এগুলোকে আমরা ইনভেস্টিগেট করতে বলেছি। বিগত সময়ে নেয়া উন্নয়ন প্রকল্পগুলোর যৌক্তিকতা ও অনিয়ম বের করতে তদন্ত কমিটি করার কথাও জানান মন্ত্রী। আমরা সব প্রকল্প ইভ্যালুয়েশন করছি। এর মধ্যে কতগুলো বাদ যাবে, কতগুলো এক্সটেনশন করা যাবে, কতগুলো আগামী দিনে আমরা নতুনভাবে গ্রহণ করব। এগুলো শেষ হওয়ার পরে ক্রমান্বয়ে আমরা ওই ব্যালেন্স শিট যেভাবে ক্লিয়ার করতে হয় না, এটা আমাদের অনেকটা ব্যালেন্স শিট ক্লিয়ারের মতো অবস্থা হয়েছে। এই তদন্ত কমিটির প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির বলেন, বিগত সময়ে নেয়া 1300 উন্নয়ন প্রকল্পের সবই পর্যালোচনা করবে সরকার। বাংলাদেশের যে ধরনের প্রকল্পগুলো আছে, এখানে বিভিন্ন রকমের রাজনৈতিক বিবেচনায় প্রকল্পগুলো নেওয়া হয়েছে, সেগুলো যৌক্তিকীকরণ কমিটি করা হয়েছে। কমিটি এই যে 1300-র অধিক প্রকল্পগুলো পর্যালোচনা করবে। ভবিষ্যতে অর্থের সঠিক ব্যবহারের মাধ্যমে জনগণের প্রয়োজন অনুযায়ী যৌক্তিক প্রকল্প গ্রহণের কথাও জানান প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা। যেগুলোর দরকার নাই সেইগুলোর। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 5,44,831 কোটি 88 লাখ টাকা। এই হিসাব 2025 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত। সংসদে টেবিলে উপস্থাপিত প্রশ্ন উত্তরে এই তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে তিনি শীর্ষ 20 খেলাপির তালিকাও তুলে ধরেন। অর্থমন্ত্রীর দেয়া তালিকা অনুযায়ী শীর্ষ ঋণ খেলাপি প্রতিষ্ঠানগুলো হলো এসালম সুপার এডিবল অয়েল, এসালম ভেজিটেবল অয়েল, এসালম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ, এসালম কোল্ড রোলেড স্টিল, সোনালী ট্রেডার্স, বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি, গ্লোবাল ট্রেডিং কর্পোরেশন, সিম্যান ইস্পাত, এসালম ট্রেডিং কোম্পানি প্রাইভেট, ইনফিনিট সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ, কেয়া কসমেটিক্স, দেশবন্ধু সুগার মিলস, পাওয়ার প্যাক, মুতিয়ারা
কেরানীগঞ্জ পাওয়ার প্ল্যান্ট, পাওয়ার প্যাক, মতিয়ারা জামালপুর পাওয়ার প্ল্যান্ট, প্যাসিফিক বাংলাদেশ টেলিকম, কর্ণফুলী ফুডস, মুরাদ এন্টারপ্রাইজ, সিএলসি পাওয়ার কোম্পানি, বেক্সিমকো কমিউনিকেশনস এবং রংধনু বিল্ডার্স লিমিটেড। অর্থমন্ত্রী খেলাপি ঋণ আদায়ে সরকারের নেওয়া বিভিন্ন ব্যবস্থার কথা তুলে ধরেন। অর্থমন্ত্রী জানান, বর্তমান সংসদ সদস্য ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক এবং ফাইন্যান্স কোম্পানিতে মোট খেলাপি ঋণের পরিমাণ 11,117 কোটি 31 লাখ টাকা। আদালতের নির্দেশনা মোতাবেক 3,330 কোটি 8 লাখ টাকা খেলাপি হিসেবে দেখানো হয়নি বলেও জানান মন্ত্রী। রাত দিন 24 ঘন্টায় একাকার এখন তেলের পাম্পে, এক অদৃশ্য যুদ্ধ। সরকার বলছে তেলের কোনো ঘাটতি নেই, আতঙ্ক ক্রয় করার দরকার নেই, তবে কে শোনে কার কথা? রাজধানী জুড়ে দীর্ঘ হচ্ছে লাইন, বাড়ছে ভোগান্তি। আবার যে পরিমাণ তেল পাওয়া যাচ্ছে তা নিয়েও গ্রাহকদের রয়েছে অসন্তোষ। এটা কোনো বিশেষ সময়ের চিত্র নয়, এই দৃশ্য গেল এক মাসের প্রায় প্রতিদিনের। তেলের আশায় লাইনে দাঁড়িয়ে আছেন শত শত মানুষ, অপেক্ষা যেন শেষই হচ্ছে না। রাজধানীর প্রায় প্রতিটি পাম্পেই এখন দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত তেল। কোথাও সরবরাহ কম, কোথাও পুরোপুরি বন্ধ। এই যে আমরা সকাল 7টা থেকে সিরিয়াল ধরে এখন পর্যন্ত এই পর্যন্ত আসছে, এটা তো একটা বড় ভোগান্তি। ঘুম নষ্ট করে সকাল থেকে 6টা বাজে আসছি যাতে তাড়াতাড়ি পাম্পে থেকে তেল নিতে পারি, কিন্তু সে আগের মতনই সিরিয়াল। অনেক পাম্পে ঝুলছে নোটিশ, তেল নেই, কিন্তু এই ছোট বাক্যটাই যেন বড় হয়ে দাঁড়িয়েছে মানুষের ভোগান্তির প্রতীক। যদি এখানে 1000 পাই আর কোথাও যদি 200 পাই, তাহলে সেখানে 5 বার যাওয়া লাগবে, ওই 5 বার আবার লাইনে দাঁড়াইতে হবে। এটা তো একটা সিরিয়াস ভোগান্তি। যেসব পাম্পে তেল মিলেছে সেখানেও স্বস্তি নেই। 500 কিংবা 600 টাকার তেল নিতে অপেক্ষা করতে হচ্ছে 4 থেকে 5 ঘন্টা, কোথাও কোথাও তারও বেশি। ফলে বাড়ছে ক্ষোভ, বাড়ছে হতাশা। তেল পাচ্ছি এইটাই বেশি, অনেক পাম্পে আছে তো আপনার তেল দিচ্ছে না। টাস্টে তেল পাওয়া যায়, ওই শাহবাগ ওটাই পাওয়া যায়, কিন্তু অন্যান্য জায়গায় মাঝে মাঝে দেয়, মাঝে মাঝে দেয় না। দীর্ঘ এই অপেক্ষা ঘিরে পাম্পের পাশে গড়ে উঠেছে ভ্রাম্যমান ছোট ছোট দোকান। চা, পানি, হালকা খাবার, এগুলোই এখন ভরসা ক্লান্ত অপেক্ষমান মানুষের। এরকম 1-1.5 বছর জ্যাম চললে বা তেলের অবস্থা খারাপ থাকলে আমরা বড় লোক হয়ে যাব। দ্রুত সমাধান না এলে এই দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা করছেন ভুক্তভোগীরা। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। জ্বালানি তেলের সবশেষ পরিস্থিতি জানাতে রাজধানী পরিবাগ এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ খান। শুভ, রাজধানী ফিলিং স্টেশনগুলোতে এই মুহূর্তে যানবাহনের চাপ কেমন দেখছেন, আর গ্রাহকদের সাথে নিশ্চয়ই কথা বলেছেন, তাদের কোনো অভিযোগ আছে কিনা জানাবেন। তানিয়া, আসলে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আসলে আমি একটি ফিলিং স্টেশনের বাইরের পাশে রয়েছে। এই ফিলিং স্টেশনে যারা দূর দূরান্ত থেকে এসেছেন, যারা সিরিয়াল দিয়েছেন, আসলে এই ফিলিং স্টেশনটি সকাল 7টা থেকে নিরবিচ্ছিন্নভাবে সন্ধ্যা 7টা পর্যন্ত তেল দিচ্ছে। আসলে এখন তাদের টাইম শেষ, পাম্প ফিলিং স্টেশন বন্ধ করবে তার আগেই দেখতে পাচ্ছেন আসলে যারা চালক রয়েছেন, বাইক আর প্রাইভেট কার, মানে আপনাকে যদি আমি আসলে বাইরের চিত্র দেখানোর চেষ্টা করি, বেশ কয়েকজন সিকিউরিটি মিলে আসলে সামনে পুলিশ সদস্যও রয়েছে আসলে তেলের পাম্পটি বন্ধ করার জন্য। এদের টাইম সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত তেল সরবরাহ করার, কিন্তু এই টাইমটি ইতিমধ্যে শেষ হয়েছে। এখনো বাইরের সিরিয়াল দেখেন এবং গাড়ির সিরিয়াল দেখেন। আমি আপনাকে এর উল্টো পাশে একটু চিত্র দেখাতে চাই, যদি আপনি আমাকে একটু সময় দেন। আমি আপনাকে এর অপোজিট পাশটা নিয়ে যাচ্ছি, যেখান দিয়ে উল্টো পাশে গাড়ি ঢোকে। আসলে পাম্পের তেল বন্ধের সময় শেষ, তারপরেও উল্টো পাশেও মানুষের যে ভিড় রয়েছে, আসলে কোনো না কোনোভাবে ঢুকতেই হবে। এরা কিন্তু সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত তেল দিয়ে যাচ্ছে এবং বাইরে হঠাৎ করেই আসলে বন্ধের ঠিক একটু আগেই উপচে পড়া একটি ভিড়, যারা আসলে দেখতেই পাচ্ছেন আপনারা। আমি আপনার যদি কারোর সাথে একটু কথাও বলার চেষ্টা করব। আপনি কি তেলের সিরিয়ালের জন্য আসছেন? এই পাম্পের তো এখন তেল বিক্রি শেষ, কিছু করার নাই, চলে যাব। দেখতে পাচ্ছেন আরো একজন উল্টোই যাচ্ছে, এখান দিয়ে উল্টো ঢোকার চেষ্টা করছে। উল্টো পাশে গাড়িও রয়েছে। বা যদি আমরা আরো একটু কথা বলার চেষ্টা করি, আপনি কি তেল নিতে আসছেন? হ্যাঁ, তেল নিয়ে আসছি। দীর্ঘ 4 ঘন্টা লাইন থেকে তেল পেলাম না, পাম্প বন্ধ। জি, মানে তেল তো এরা সকাল 7টা থেকে সন্ধ্যা পর্যন্ত দিয়েছে। জি জি, তাহলে এখন তো তাদের বন্ধের টাইম। জি জি। এই যে বাইরে এত ভিড় করছে মানুষ, এটা ঠিক কিনা? আসলে এভাবে মূলত এভাবে বললে ঠিক হবে না। তো সবারই তো দরকার, বুঝছেন, তাকিদের জন্য মানুষ হাহাকার করতেছে আর কি, এটাই মূল বিষয়। জি, আসলে তানিয়া
এখানে কিন্তু দেখেন পুলিশ সদস্য রয়েছে, মানে এই পাম্পটি বন্ধ করতে ক্রেতা গ্রাহকরা আসলে তাদের যে তেল লাগবেই, এই যে একটি মানে শব্দ, আসলে এরা কিন্তু সকাল 7টা থেকে তেল দিয়েছে, ইতিমধ্যে তাদের সকাল তেল বিক্রির সময় শেষ, সে কারণে কিন্তু এই পাম্পটি বন্ধ করতে বেগ পেতে হচ্ছে এবং বাইরে অনেক গ্রাহক অপেক্ষা করছে তেলের জন্য। বাইকার রয়েছেন, প্রাইভেট কার রয়েছেন, তবে কেউ কেউ বলছেন যে আসলে যারা দীর্ঘক্ষণ লাইনে রয়েছেন তারাও আসলে 2-3 ঘন্টা লাইনে থেকে পাচ্ছেন না। আবার পাম্প কর্তৃপক্ষ বলছেন যে আসলে আমাদের তেল বিক্রির সময় শেষ, 7টা পর্যন্ত আমাদের সময়, তারপরও বেশ কিছু গাড়ি ইতিমধ্যে তারা ভিতরে প্রবেশ করিয়েছেন, সেগুলোতেও তেল দিতে দীর্ঘ আরও প্রায় আধা ঘন্টা পেরিয়ে যাবে। আর বাইরেও অপেক্ষা। তা নিয়ে আসলে তেলের মানে সর্বশেষ রাজধানীর ফিলিং স্টেশন থেকে আপনাকে আসলে জানানোর চেষ্টা করছিলাম। তানিয়া, শুভ, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। এদিকে জ্বালানি সংকটে নাজেহাল জনজীবন। পেট্রোল পাম্পগুলোতে তেল পেতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে যানবাহন চালকদের। চালু করা হয়েছে রেশনিং ব্যবস্থা। পাম্প কর্তৃপক্ষের অভিযোগ, একই মোটরসাইকেল বারবার তেল নেয়ার চেষ্টা করছে, যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। জ্বালানি তেলের সংকটে নাজেহাল রাজশাহীবাসী। অনেক ফিলিং স্টেশন বন্ধ, বাকিগুলোতে দীর্ঘ লাইন। চট্টগ্রামে নগরীর বিভিন্ন পেট্রোল পাম্পে তেল নিতে ভোররাত থেকে লাইনে গ্রাহক। নগরীর বেশ কয়েকটি পেট্রোল পাম্প বন্ধ থাকায় চকবাজারের কিউসি পেট্রোল পাম্পে ভিড় সবচেয়ে বেশি। সরবরাহ অনুযায়ী গ্রাহকদের তেল দেওয়ার কথা জানায় পাম্প কর্তৃপক্ষ। কতটুকু দিচ্ছে না দিচ্ছে সেটা তো বুঝতে পারতেছি না। গতকাল রাত 7টা থেকে এখানে দাঁড়ানো। সরবরাহ কম থাকায় বরিশালের ফিলিং স্টেশনগুলোতে সীমিত আকারে তেল বিক্রি হচ্ছে। কোথাও কোথাও তেলের জন্য দীর্ঘ সারি দেখা গেছে। কুমিল্লায় বেশিরভাগ ফিলিং স্টেশন বন্ধ, যেগুলো খোলা রয়েছে সেখানে ভোর থেকেই লম্বা লাইন, তবুও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। পেট্রোল অকটেনের সঙ্গে ডিজেল সংকটও রয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশের বেশিরভাগ পেট্রোল পাম্পে। 5টা পাম্পে গেছে, কোনোটা তেল পাইনি। লোকাল দোকানগুলোতে পাওয়া যাচ্ছে তেল 150 থেকে 170 টাকা করে বিক্রি করতেছে। চাকা না ঘুরলে তো সবকিছু স্থবির হয়ে যাবে। অধিকাংশ পাম্পে তেল না থাকায় ফেনীতে যান চলাচল কার্যত বন্ধ হয়ে পড়েছে। ডিজেল ও গ্যাস সরবরাহ থাকলেও পেট্রোল ও অকটেন চালিত যানবাহন চালকদের ভোগান্তির শেষ নেই। ফজরের পর থেকে সবগুলো পাম্প মোটামুটি ঘোরা হয়ে গেছে, আমরা আমাদের আশানুরূপ তেল পাচ্ছি না। 3-4 দিন পরে 1 বা 200 টাকার পাই, তো 200 টাকার তেল দিয়ে তো আসলে আমাদের চলে না। লোকালি একজনের সাথে জিজ্ঞাসা করছে কি, উনি বলছেন যে কি লোকালি মানে খোলা তেল বিক্রি করে, ওখান থেকে আমরা 250 টাকা মনে আমাদের প্রত্যেক লিটারে। অনেকের অভিযোগ, জ্বালানির এই খরায় অসৎচক্র অতিরিক্ত দামে বিক্রি করছে তেল। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ ভুক্তভোগীদের। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। ভারতের জনগণের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ, একথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের হাই কমিশনার প্রণয় বর্মা। বৈঠকের পর হুমায়ুন কবির গণমাধ্যমকে জানান, কোনো নির্দিষ্ট ব্যক্তি পর্যায়ে নয়, দুই দেশের মানুষের সাথে সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ। এছাড়া তেলের সংকট মোকাবেলায় দেশটির সহায়তা কামনা করা হয়েছে। আগামীকাল নয়াদিল্লি সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সহ উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠকে অংশ নেবেন পররাষ্ট্রমন্ত্রী, জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। পিপল টু পিপল সম্পর্ক করতে পারি, যাতে উই ডোন্ট কমিট দ্য মিস্টেক অফ দি পাস্ট ওয়ার ইট ইজ সোললি সম্পর্কটা হয়ে যায় মানে ভারতের যাতে না হয় কোনো ব্যক্তির সাথে, এটা পিপল টু পিপল যাতে হয়। তো দিস ইজ দি সম্পর্ক, এটা ভারতও চাচ্ছি, আমরাও চাচ্ছি এখন পিপল টু পিপল সম্পর্ক জোরদার করতে। যারা নিজেদের দলের মধ্যে গণতন্ত্র চর্চা করে না, দলীয় কর্মীদের নিরাপত্তা দিতে পারে না, তারা দেশের 18 কোটি মানুষের নিরাপত্তাও দিতে পারবে না বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। তার অভিযোগ, নির্বাচনে জনগণের রায় হাইজ্যাক হয়েছে, আর এখন সংখ্যাগরিষ্ঠতার অহমিকায় ফ্যাসিবাদের পদধ্বনি লক্ষ্য করা যাচ্ছে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের স্লোগান নিয়ে জাতীয় প্রেস ক্লাবে গণতান্ত্রিক পার্টির 46তম প্রতিষ্ঠা বার্ষিকীর এই আয়োজন। এতে অংশ নেন জামায়াত সহ 11 দলের কেন্দ্রীয় নেতারা। এ সময় নেতারা বলেন, আইনের দোহাই দিয়ে জুলাইকে অস্বীকারের পায়তারা করছে সরকার, যা জনগণের সাথে মুনাফিকি শামিল। 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আইনের দোহাই দিয়ে
সংবিধানের দোহাই দিয়ে জুলাইকে অস্বীকার করতে বলেন, তাহলে আমরা প্রস্তুত নই। জুলাই সনদ বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত আমাদের সংগ্রাম চলছে, আমাদের সংগ্রাম চলবে ইনশাআল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির বলেন, ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঠেকাতে দৃঢ় অবস্থানে থাকবে বিরোধী দল। যেদিন গণভোটের গণরায়কে অস্বীকার করা হয়েছে, সেই দিন থেকেই নতুন করে আবার ফ্যাসিবাদের যাত্রা বাংলাদেশে শুরু হয়েছে। আমরা ৭৭ জন যারা আপনাদের হয়ে সংসদের ভিতরে ঢুকেছি, আমরা ৭৭ জন 18 কোটি মানুষকেও পাহারা দেব, আর সংসদের ভিতরে জাতির কপাল নিয়ে কেউ ডাকাতি বা সিনিমিনি করতে না পারে তারও পাহারা দেব। নির্বাচনের ফলাফল হাইজ্যাক হওয়ার অভিযোগও করেন ডাক্তার শফিকুর রহমান। 24-এ জনগণ ঠিকই রায় দিয়েছে, আমাদের রায়কে হাইজ্যাক করা হয়েছে, ডাকাতি করা হয়েছে, জনগণকে অপমান করা হয়েছে এবং ইতিমধ্যেই তার রাজসাক্ষীও পাওয়া গেছে। গুগু বারবার আসে ধান খেয়ে চলে যেতে। গুগু, তুমি একবার জনগণের ধান খেয়েছো, আবার খাওয়ার চিন্তা করো না। এবার আসলে ঠিকই তোমার লেজ, ঠিকই তোমার পা, ঠিকই তোমার ডানা অবশ করে দেওয়া হবে। এ সময় জ্বালানি সংকট মোকাবেলায় সব ব্যবস্থা নেওয়ার পরে শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান বিরোধী দলীয় নেতা। জ্বালানি সংকট মোকাবেলা করার জন্য আমাদের ফেরেশতা শিশুদের উপরে প্রথমে হাত পড়েছে। সব ব্যবস্থাপনা নেওয়ার পরে সর্বশেষ হবে শিক্ষার উপর, এর আগে নয়। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা। বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার, দুর্নীতি দমন কমিশন এবং গুম প্রতিরোধ সংক্রান্ত গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলোতে সরকার পেছনে হাঁটছে বলে অভিযোগ করেছে টিআইবি। সংস্থার নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলছেন, এসব অধ্যাদেশ আইনের শাসন, ন্যায় বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠা এবং দুর্নীতি দমনে প্রাতিষ্ঠানিক ভিত্তি শক্তিশালী করত। বাতিলযোগ্য পুলিশ কমিশন অধ্যাদেশ গ্রহণ করে সরকার হতাশ করেছে বলেও তিনি মনে করেন। সোমবার রাজধানীর ধানমন্ডিতে নিজস্ব কার্যালয়ে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে প্রণীত কতিপয় অধ্যাদেশ বাতিল ও পরিবর্তন বিষয়ে সংবাদ সম্মেলন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। যে বিশাল সম্ভাবনা তৈরি হয়েছিল, এ সময় 133টি অধ্যাদেশের মধ্যে 98টি আইনে পরিণত করার সিদ্ধান্তকে সাধুবাদ জানালেও যেসব অধ্যাদেশ বাতিল, সংশোধন ও পরে যাচাই করার কথা বলা হয়েছে তার সমালোচনা করে সংস্থাটি। টিআইবি নির্বাহী পরিচালক বলেন, বিচার বিভাগ সংক্রান্ত 3টি অধ্যাদেশ রহিতের সুপারিশ উদ্বেগজনক। এতে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ঝুঁকি তৈরি হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতার সাথে সংশ্লিষ্ট সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ এবং পৃথক সচিবালক নিয়োগ বিষয়ক 3টি সহ মোট 4টি অধ্যাদেশ বাতিল বা রহিত করতে সুপারিশ করেছে সংসদীয় বিশেষ কমিটি, যেটি আমাদের জন্য সর্বোচ্চ উদ্বেগের জায়গার মধ্যে অন্যতম। মানবাধিকার বিষয়ক অধ্যাদেশ স্থগিতের সুপারিশ ও গুম প্রতিরোধ কমিশন নিয়ে সরকারের চিন্তা অগ্রহণযোগ্য বলেও মনে করেন তিনি। বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার, দুর্নীতি দমন, গুম প্রতিরোধ সহ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলোর দিকে ক্ষেত্রে পিছু হটার ইঙ্গিত দিচ্ছে, যা দেশের আইনের শাসন, ন্যায় বিচার, মানবাধিকার প্রতিষ্ঠা এবং দুর্নীতি দূরকরণে প্রাতিষ্ঠানিক ভিত্তি শক্তিশালী করার ক্ষেত্রে কাজ করতে পারত। এছাড়া পুলিশ কমিশন অধ্যাদেশ বাতিলের আহ্বান জানিয়ে তিনি বলেন, স্বাধীন ও নিরপেক্ষ পুলিশ কমিশন গঠনের বিষয়টি এই অধ্যাদেশে প্রতিফলন হয়নি। নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে তদন্তের আগে সরকারের পূর্ব অনুমতি নেওয়ার বিধান যুক্ত করতে হবে। এটা একটা অস্বাভাবিক একটা দাবি এবং অযৌক্তিক দাবি। বর্তমান সরকারের নেয়া এসব পদক্ষেপ আত্মঘাতী ও পেছনে ফিরে যাওয়ার শামিল বলেও মন্তব্য করেন ইফতেখারুজ্জামান। নাজমুল হুদা, ডিবিসি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ভোট হবে 12ই মে। বিএনপি জোট 36, জামায়াত জোট 13 ও স্বতন্ত্র একটি আসন পাচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তারিখ নির্ধারণ করতে সোমবার বৈঠকে বসে নির্বাচন কমিশন। বেলা 11টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বৈঠক শুরু হয়। পরে আক্তার আহমেদ জানান, সবার অনাস্থার কারণে স্থানীয় সরকার নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে না। এছাড়া চট্টগ্রাম 2 ও 4 আসনে নির্বাচনের ফলাফল আদালতের আদেশ পেলে ঘোষণা করা হবে বলেও জানান তিনি। এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সহকারীর 12,000-এরও বেশি পদ শূন্য। ভারপ্রাপ্ত বা চলতিদের দিয়ে পরিচালিত হচ্ছে প্রতিষ্ঠানগুলো। আগে পরিচালনা পর্ষদের মাধ্যমে নিয়োগ হলেও এই প্রথম পরীক্ষার মাধ্যমে নিয়োগ হচ্ছে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সুপারের মতো পদগুলোতে। সরকার বলছে, সর্বোচ্চ যোগ্যদের হাতে শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব দেওয়ার জন্য এই উদ্যোগ। একে স্বাগত জানিয়ে নিয়োগ প্রক্রিয়া দুর্নীতিমুক্ত রাখার আহ্বান বিশেষজ্ঞদের।
সারা দেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 22,000-এরও বেশি। এসব শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার এবং সহকারী সুপার পদে শূন্য পদ রয়েছে 12,951টি। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাভুক্ত অধ্যক্ষের শূন্যপদ 939টি, উপাধ্যক্ষের শূন্যপদ 418টি, প্রধান শিক্ষকের শূন্যপদ 3,255টি এবং সহকারী প্রধান শিক্ষকের শূন্যপদ 3,296টি। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে অধ্যক্ষের শূন্যপদ 455টি, উপাধ্যক্ষের শূন্যপদ 773টি, সুপারের শূন্যপদ 899টি এবং সহকারী সুপারের শূন্যপদ 1004টি। এছাড়াও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ পদে 68টি, সুপার এবং সহকারী সুপার পদে 22টি করে শূন্যপদ রয়েছে। বিগত সময়ে কমিটির মাধ্যমে এসব পদে নিয়োগ হলেও এবার তাতে পরিবর্তন আনছে সরকার। এরই মধ্যে এসব পদে নিয়োগে পরীক্ষা পদ্ধতির ঘোষণা দেওয়া হয়েছে। সরকার বলছে সর্বোচ্চ যোগ্যদের হাতে শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব দিতে চায় তারা। আমরা মেরিট বেস সিস্টেম তৈরি করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি এটা দেখতে চান, এটা উনি স্বপ্ন উনি নিজে দেখেন এবং দেশবাসীকে দেখিয়েছেন। সো এখন আমরা কাজ করছি এই স্বপ্নটা বাস্তবায়ন করবার জন্য। সো ওই মেরিটোক্রেসি সিস্টেম, মেরিট বেস সিস্টেম, এটার উপরে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। সরকারের এই চেষ্টাকে স্বাগত জানিয়ে নিয়োগকে দুর্নীতিমুক্ত রাখার আহ্বান বিশেষজ্ঞদের। প্রশ্নবিদ্ধটা কম হবে, কিন্তু তারপরেও এটা যে ফুল প্রুফ হবে সেটা আমি মনে করি না। ফুল প্রুফ করতে গেলে অনেক বেশি মনিটরিং প্রয়োজন হবে, যে পরীক্ষা যেন স্বচ্ছ হয়, পদ্ধতিটা যেন বৈজ্ঞানিক হয়, নিয়োগের ক্ষেত্রে যেন কোনো ধরনের দুর্নীতির আশ্রয় না নেওয়া হয়। সরকারের এই নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়ন হলে স্বাধীনতার পর এটিই হবে প্রথম কেন্দ্রীয় পরীক্ষার মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত ক্রিকেটটাই খেলে যেতে চান সাকিব আল হাসান। দলের কার্যক্রম শুরু হলে আবারও সক্রিয় হবেন রাজনীতিতে। গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই বললেন এই অলরাউন্ডার। সাকিবের মতে বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে না পারার দায়ভার সম্পূর্ণ অন্তর্বর্তীকালীন সরকারের। জুলাই আন্দোলনের পর থেকে বেশ কয়েক দফা চেষ্টা করা হয় সাকিব আল হাসানকে দেশে ফেরানোর। সেই ফেরা নিয়ে যথেষ্ট হয়েছে জল খোলা। অবশেষে সাকিব নিজেই মুখ খুললেন। ডেইলি স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের ক্রিকেটের বর্তমান অবস্থা আর তার দেশে ফেরা নিয়ে কথা বললেন সাকিব। সাকিব এখনো রাজনীতিতে ফিরতে চান। দেশের মানুষের জন্য কাজ করার ইচ্ছা আছে তার। রাজনীতি এমন একটি মাধ্যম যেখান থেকে পরিবর্তন আনা সম্ভব বলে মনে করেন তিনি। তার দলের কার্যক্রম যেহেতু নেই, তাই আপাতত ক্রিকেটটাই খেলে যেতে চান সাকিব। এখন পরিবারকে সময় দেওয়া আর কি, পরিবারের সঙ্গে সময় কাটানো এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার সুযোগ পাচ্ছি। বলতে পারেন সেটা ইতিবাচক একদিক থেকে। যেহেতু আমাদের দলের কার্যক্রম নাই, সেহেতু চেষ্টা করছি ক্রিকেটটা খেলে যাওয়ার। দলের যখন কার্যক্রম শুরু হবে বা আমরা করতে পারবো, তখন হয়তো আবার চেষ্টা করব রাজনীতিটা করার। দেশে ফেরার ব্যাপারে এখনো 100% আশাবাদী সাকিব আল হাসান। দ্রুত আইনি বিষয়গুলো কাটিয়ে উঠবেন বলেও বিশ্বাস তার। আমার বিরুদ্ধে যে মামলাগুলো করা হয়েছে সেগুলোর কোনো প্রমাণ নেই, কোনো ভিত্তি নেই, এটা সবাই বলছে, যা বিভিন্ন সংবাদ মাধ্যমেও উঠে এসেছে। বাংলাদেশের সিস্টেমে চাইলে আপনি দ্রুততম সময়ে শেষ করতে পারেন, আবার অনেক সময় নিয়ে শেষ করতে পারেন। জুলাই গণঅভ্যুত্থানের সময় নীরবতার জন্য ব্যাপক সমালোচিত হন সাকিব। গেল বছরের অক্টোবরে দেশের মাটিতে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চেয়েছিলেন। পরে অবশ্য ছাত্র জনতার প্রতিবাদ এবং ক্রীড়া মন্ত্রণালয়ের পরামর্শে আর দেশে ফেরা হয়নি তার। ফারজানা জাহান প্রিয়া, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।